আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা একদিকে যেমন রোমাঞ্চকর তেমনই একটু ভাবার মতো। একদিকে বিজ্ঞানের কি অসম্ভব গতি, আর তার সাথে সাথে আমাদের কাঁধে এসে পড়ার নতুন সব দায়িত্ব। চলুন এই ব্যাপারটায় একটু ডুব দেওয়া যাক। ব্যাপারটা একটু ভাবুন তো। এই তো সেদিন, মানে মানুষের জীবনের হিসাবে আমরা প্রথম আকাশে উঠতে শিখলাম। আর আজ আজ আমরা আন্তঃনক্ষত্রিক ভ্রমণের নকশা করছি। মানে ১০০-১৫০ বছরের মধ্যে এত বড় একটা লাফ, এটা অবিশ্বাস্য না? আর বিজ্ঞানের আবিষ্কারের এই গতিটা কিন্তু সাধারণ গতি না, এটা বাড়ছে এক্সপোনেনশিয়াল হারে। মানে ব্যাপারটা এমন না যে প্রতি বছর একটু একটু করে বাড়ছে, বরং এটা দ্বিগুণ, ৪ গুণ, ৮ গুণ এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবচেয়ে সহজ উদাহরণ তো আমাদের হাতে স্মার্টফোন। কয়েক দশক আগে সুপার কম্পিউটারের থেকেও হাজার গুণ শক্তিশালী। এই একই জিনিস এখন প্রায় সব ক্ষেত্রেই ঘটছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত গতি, এত দ্রুত আমরা এগোচ্ছি, এটা আমাদের নিয়ে যাচ্ছেটা কোথায়? কোনো দারুণ ভবিষ্যতের দিকে, নাকি এমন কিছুর দিকে যার জন্য আমরা হয়তো প্রস্তুতি না? এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। তো চলুন আগে বোঝার চেষ্টা করি এই গতির চাকাটা ঘুরছে কিভাবে, কেন সবকিছু এত দ্রুত বদলাচ্ছে, এর পেছনের রহস্যটা কি। এর পেছনে একটা দারুণ তত্ত্ব আছে, নাম ত্বরান্বিত প্রত্যাবর্তনের সূত্র বা ল অফ অ্যাক্সেলারেটিং রিটার্নস। সহজ করে বললে ব্যাপারটা হলো, প্রযুক্তি নিজেকেই নিজে আরও উন্নত করে। মানে একটা আবিষ্কার হয়, সেই আবিষ্কারটা ব্যবহার করে পরের আবিষ্কারটা আরও দ্রুত হয়। এটা একটা চক্রের মতো, যা সময়ের সাথে সাথে আরও দ্রুত ঘুরতে থাকে। একটা সময় ছিল যখন বড়সড় কোনো পরিবর্তন, যেমন ধরুন কৃষি বিপ্লব বা শিল্প বিপ্লব, এগুলো হতে কয়েকশো বছর লেগে যেত। আর এখন এখন এআই বা জিন এডিটিংয়ের মতো জিনিসগুলো হয়তো ১ দশকের মধ্যে পুরো দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মানে একটা আইডিয়া থেকে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সময়টা কি সাংঘাতিকভাবে কমে এসেছে। তো এই যে এত দ্রুত পরিবর্তন, এর চালিকা শক্তিটাকে কোনো একজন জিনিয়াস? না, একদমই না। আসল শক্তিটা হলো বিশাল বিশাল সব নেটওয়ার্কের মধ্যে। চলুন দেখা যাক এই নেটওয়ার্কগুলো আসলে কি। আজকের দিনে নতুন কিছু আবিষ্কারের ইঞ্জিন হল ইনোভেশন ইকোসিস্টেম। এটা কি? এটা হলো বিশ্ববিদ্যালয়, ছোট ছোট স্টার্টআপস, বড় কোম্পানি, সরকারি সংস্থা, সবার একটা জটিল নেটওয়ার্ক। এখানে সবাই সবার সাথে জ্ঞান আর আইডিয়া শেয়ার করে। তাই আজকাল দারুণ সব আইডিয়া আর কোনো একলা ঘরে জন্মায় না, জন্মায় এই সম্মিলিত আদান প্রদানের মধ্যে। এই ইকোসিস্টেমগুলো কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে চলে। যেমন ধরুন, যেখানে ট্যালেন্ট আর টাকা একসাথে থাকে, মানে সিলিকন ভ্যালির মতো জায়গা, সেখানে ঝুঁকি নেওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়। বিখ্যাত অর্থনীতিবিদ শুম্পিটার এটাকে বলেছেন সৃজনশীল ধ্বংস। মানে নতুন কিছু পুরনোকে সরিয়ে জায়গা করে নেয়। আবার মাইকেল পটারের মতো চিন্তাবিদরা দেখিয়েছেন যে এই ধরনের জায়গাগুলো উদ্ভাবনের গতিকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু এই গল্পের একটা অন্য দিকও আছে, একটা অন্ধকার দিক। আমাদের এই রকেটের গতিতে এগোনোটা দাঁড়িয়ে আছে এমন একটার ওপর যার সীমা আছে, আর সেটা হলো আমাদের এই পৃথিবী। তো যখন অসীম আকাঙ্ক্ষা একটা সসীম গ্রহের সাথে ধাক্কা খায়, তখন কি হয়? চলুন সেটাই দেখি। র্যাচেল কার্সনের একটা কথা ছিল যা আমাদের চোখ খুলে দেয়। উনি বলেছিলেন, একবার নিজেকে প্রশ্ন করুন, যদি এই জিনিসটা আমি আগে কখনো না দেখতাম, বা যদি জানতাম আর কখনো দেখতে পাব না। ঠিক এই ভাবনাটাই আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের ভাবতে বাধ্য করে যে এই যে এত অগ্রগতি, এর জন্য পরিবেশকে কি মূল্য দিতে হচ্ছে। এখানে একটা খুব জরুরি কনসেপ্ট হল ইকোসিস্টেম সার্ভিসেস বা বাস্তুতন্ত্র পরিষেবা। আমরা তো অনেক সময় ভুলেই যাই যে প্রকৃতি আমাদের কত কিছু ফ্রিতে দেয়। যেমন মৌমাছিরা আমাদের ফসল ফলিয়ে দিচ্ছে, জঙ্গলগুলো হাওয়া পরিষ্কার করছে। আমাদের অর্থনীতির হিসেব নিকেশে এই জিনিসগুলোর কোনো দাম নেই, কিন্তু এগুলো ছাড়া তো আমাদের অস্তিত্বই থাকবে না, তাই না? তার মানে আমাদের পুরো চিন্তাভাবনাটাকে বদলাতে হবে। শুধু মানুষ এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পুরো পৃথিবী এই দৃষ্টিভঙ্গিতে আসতে হবে। আমাদের বুঝতে হবে আমরা প্রকৃতির মালিক নই, আমরা এর একটা অংশ মাত্র। মানুষ ভালো থাকবে যদি এই গ্রহটা ভালো থাকে।
আর ঠিক এই কারণেই আমাদের ভূমিকাটাও বদলে যাচ্ছে। এতদিন আমরা প্রকৃতিকে জয় করার কথা ভেবেছি, কিন্তু এখন সময় এসেছে এর যত্ন নেওয়ার। মানে বিজয়ী থেকে আমাদের এখন তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার হতে হবে। এই বদলের যাত্রাপথে ৩টে ধাপ আছে। প্রথমত, আমরা ক্ষতি হয়ে যাওয়ার পর সেটা সারানোর চেষ্টা করতাম। এটা হলো রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। তারপর আমরা শিখলাম কিভাবে আগে থেকেই প্রভাব অনুমান করা যায়, যেমন ক্লাইমেট মডেলিং দিয়ে। এটা হলো অ্যান্টিসিপেটরি অ্যাপ্রোচ। কিন্তু আসল লক্ষ্য হলো তৃতীয় ধাপ, মানে শুরু থেকেই এমনভাবে টেকনোলজি ডিজাইন করা যাতে পরিবেশ আর নৈতিকতার বিষয়গুলো তার অংশ হয়ে থাকে। তো চলুন এখন এই দুটো ধারণাকে একসাথে মেলানো যাক। একদিকে আমাদের অবিশ্বাস্য গতি আর অন্যদিকে আমাদের নতুন দায়িত্ববোধ। এই দুটোকে মিলিয়ে আমরা কি একটা ভালো ভবিষ্যৎ ডিজাইন করতে পারি? এটা করার একটা দারুণ উপায় হল ভ্যালিউ সেন্সিটিভ ডিজাইন। এর মানে কি? এর মানে হলো যখন কোনো নতুন প্রযুক্তি তৈরি করা হবে তখন শুধু এটা কতটা ভালো কাজ করবে তা ভাবলেই চলবে না। ভাবতে হবে মানুষের উপরের কি প্রভাব পড়বে, যেমন প্রাইভেসি, সুরক্ষা বা সাম্যের মতো বিষয়গুলো। যেমন ধরুন ইউরোপের জিডিপিআর আইন, এটা টেক কোম্পানিগুলোকে বাধ্য করেছে ব্যবহারকারীর প্রাইভেসিকে গুরুত্ব দিতে। এটাই ভ্যালিউ সেন্সিটিভ ডিজাইনের একটা বড় উদাহরণ। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু নতুন নতুন গ্যাজেট বা প্রযুক্তি বানানো নয়। লক্ষ্যটা হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে বিকশিত হতে পারে। আমাদের সাফল্যের সংজ্ঞাটাই বদলে ফেলতে হবে। তাহলে শেষে এসে এটাই বলতে হয়, আমাদের সবচেয়ে বড় আবিষ্কারটা হয়তো কোনো প্রযুক্তি হবে না, হবে সেই প্রযুক্তিকে ব্যবহার করার প্রজ্ঞা। আমাদের হাতে যে অসম্ভব ক্ষমতা এসে গেছে সেটাকে ঠিকভাবে সামলানোর জন্য আমরা কি তৈরি? আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।